নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে কেতুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, কেতু তো নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করবে এই 29শে মার্চ থেকে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, একটা দীর্ঘ সময়। তো কীরকম প্রভাব দিবে এই কর্কট রাশির ক্ষেত্রে? কর্কট রাশির ক্ষেত্রে কেতু দ্বিতীয় ঘর, যেটা সিংহ রাশি, এই ঘরে মঘা নক্ষত্র অবস্থান করবে, নিজের নক্ষত্র অবস্থান। তো কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভবান হবে কর্কট রাশি, কোন দিক থেকে বিশেষ মানে সংযত থাকতে হবে, এবং তার কোন উপাচার রয়েছে, যে উপাচারগুলো এই সময়কালে ভীষণভাবে করা উচিত, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে, দেখবেন। আমরা তো নক্ষত্র নিয়ে বেশিরভাগ সময় বলে থাকি। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে কেতুর এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতু নিজের নক্ষত্র মঘাতে অবস্থান করবে 29 তারিখ থেকে। আগে ছিল পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। এবার চলে আসলো দ্বিতীয় ঘর, যেটা সিংহ রাশি, সূর্যের রাশি, নিজের নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই বলবান থাকে। নিজের নক্ষত্রে থাকা, নিজের রাশিতে থাকা, নিজের ঘরকে দেখা বা নিজের ঘরে অবস্থান, এটা সবসময় লাভদায়ক হয়। তো এবার কেতু আর রাহু, এই দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, এদের প্রভাবটা কিন্তু ভিন্ন রকম হয়। এরা যে রাশিতে থাকবে সেই রাশির অধিপতির বল বৃদ্ধি করে, যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতির বলে বৃদ্ধি করে দিবে, এবং যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহের স্বরূপ ধারণ করবে। তো এরকম জিনিসটা। তো কেতুর এই যে নক্ষত্র, নিজের নক্ষত্রে থাকছে, তো নিজেকে তো বলবান করছে, এবং এই সময়কালে সূর্যকেও প্রভাবিত করবে। 2026 শুরুতেই আমি কর্কট রাশিকে নিয়ে বলেছিলাম যে ধনসম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে সূর্য, তো সূর্যকে কিন্তু বলবান অবস্থায় রাখতে হবে, এবং সূর্য এই 2026-এর সালই হচ্ছে সূর্যদেবের সাল। সূর্যদেবের সাল, তো সূর্য হচ্ছে গ্রহদের রাজা। রাজাকে ঠিক রাখতে হবে, কারণ রাজার ঘরে কিন্তু কেতু সারা বছর থাকবে, সারা বছর থাকবে কেতু। তো যার জন্য বলেছিলাম যে সূর্যের উপাচার অবশ্যই করা উচিত, কারণ এই দ্বিতীয় ঘরটা যেরকম ধনসম্পত্তির ঘর, সেরকম খাবার দাবারের ঘর, আত্মীয় স্বজনের ঘর, সেরকম মুখের বাণীর ঘর, অনেক মানে লেখালেখি থেকে আরম্ভ করে সবই এই ঘর। এই ঘরে কেতুর অবস্থান, তো যার জন্য কিন্তু আমি বলেছিলাম যে বাড়িতে মানে উপাচার হিসাবে, সূর্যের উপাচার হিসাবে বলেছিলাম সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে, এবং অপরদিকে রাহু অষ্টম ঘর, যেটা কুম্ভ রাশিতে, তো এইখানটাতে বলেছিলাম সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করতে। তো যাদের দেখালো ধনসম্পত্তির ঘরের অধিপতি সূর্যই খারাপ অবস্থায়, কারণ কেতু ছায়াগ্রহ, এখানটাতে সবার প্রথম দেখতেই হবে যে সূর্যের অবস্থান কেমন রয়েছে। সূর্য যদি অবস্থান ভালো থাকে তাহলে কেতুর কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। এই কারণে রাজার ঘরে গ্রহ চট করে খারাপ ফল দিতে পারে না, কিন্তু রাজা যদি আবার খারাপ হয় তাহলে তো কী হবে, তার নেগেটিভ প্রভাবে বৃদ্ধি করে দিবে। তো যার জন্য আমি বলেছিলাম যে রাজাকে ঠিক রাখতে হবে। রাজা কোনো সময় চাইবে না যে তার কোষাগার খালি থাকুক, কোষাগার খালি থাকুক। সুখভোগের জায়গা, দ্বিতীয় ঘর সুখের জায়গা, তো সুখ জিনিসটা তো বৃদ্ধি করবে। তো যার জন্য এই সময় মানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাদের সূর্য খুব খারাপ অবস্থায় রয়েছে তাদের অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করতে হবে। অপরদিকে রাহু অষ্টম ঘরে নিজের নক্ষত্রে থাকছে, আবার মঙ্গলের নক্ষত্রে আসবে কিছুদিন পর, যার জন্য সূর্য যন্ত্রের সাথে সাথে সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত। এবার এই দুটি যন্ত্র কোথায় পাবে, আমাদের এই আজকের ভিডিওতেও দেওয়া হবে। প্রোডাক্ট বলে একটি অপশন রয়েছে, এখানটাতে আপনারা পেয়ে যাবেন, খোঁজ করবেন পেয়ে যাবেন। খুবই স্বল্প মূল্যের মধ্যে এটা পাবেন, তবে বাড়িতে বিধি সম্মত মেনে এটা স্থাপন করলে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এক কথায় বলতে গেলে এটা বাড়ির কবচ, এক কথায় কবচ, কবচ। তো যাই হোক, মঘা নক্ষত্র পজিটিভ নক্ষত্র, এবং যেহেতু রাজার ঘরে অবস্থান, এই চারটি মানে এর চারটি চরণই পড়ছে, যার জন্য এই নক্ষত্রে পজিটিভ রেজাল্ট দেয়। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পিতৃদেব। তো মঘা নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যেটা 10তম নক্ষত্র এবং 5 তারা সমমণ্ডল। তার সাথে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে 120 ডিগ্রি থেকে 133 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, চারটি চরণই পড়ছে। এবং যে মুহূর্তে কেতু নক্ষত্র পরিবর্তন করবে সেই সময় কিন্তু থাকবে নবাংশে, আবার এই কর্কট নবাংশে, কর্কট নবাংশে কিন্তু কেতু থাকবে নবাংশের দিক থেকে, আর রাশির দিক থেকে নিজের নক্ষত্রেই থাকবে সিংহ রাশিতে। তো কেতু থাকছে নবাংশ হিসাবে যদি ওই কর্কট নবাংশে, তাহলে গুরুও তো থাকছে আবার কেন্দ্রে মেষ নবাংশে, কর্মের ঘরে। তো কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতিও উচ্চাভিলাষী, হাজারটা দোষ সমন করবে। কিছু দিক থেকে ভ্রমের স্থিতি থাকবে কর্কট রাশি, সেটা না, ভ্রম কিন্তু কিছুটা কাজ করবে যতক্ষণ পর্যন্ত নবাংশটা পরিবর্তন হবে না, নবাংশটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না। এটা হচ্ছে এর মেন জিনিস। এখন দেখালো যে চন্দ্রমা আবার কারোর খারাপ হয়ে বসে রয়েছে। চন্দ্রমা খারাপ বলতে কারোর শুক্লপক্ষের চন্দ্রমা তো ভালো, আর কারোর কৃষ্ণপক্ষ রয়ে গেল, কিংবা চন্দ্রমার পর আবার রাহুর দৃষ্টি জন্মগোষ্ঠীতে রয়েছে।
তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। তাহলে সূর্য জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় পড়ে রয়েছে, যে গ্রহণযোগ লাগিয়ে দিয়েছে, তাহলে কিন্তু কিছুটা ক্ষেত্রে কেতুর বাজে প্রভাব পড়বে, বাজে প্রভাব পড়বে কেতুর। কিন্তু মঘা নক্ষত্রে কেতুর সর্বশ্রেষ্ঠ ফল দেয়। এবং ধনসম্পত্তির ঘর যদি বিচার করা হয়, যেখানটাতেই ধনসম্পত্তির জায়গাটা আসবে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, তারপরে একাদশ ঘর, দ্বাদশ ঘর, এই ঘরগুলোতে আবার কিন্তু যথেষ্ট, মীন রাশিকে আর ধনুরাশিকে নিজের রাশি মনে করে, একাদশ ঘর লাভের ঘর, এইখানটাতে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। অষ্টম ঘরে ভালো ফল দেয়, পঞ্চম ঘরে ভালো ফল দেয়, নবম ঘরে ভালো ফল দেয়, দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর, এইখানটাতে যথেষ্ট ভালো ফল দেয়। কিন্তু তার সাথে অবশ্যই সেই রাশির অধিপতি সূর্যকে দেখতে হবে। তো সূর্য যদি গ্রহণযোগে থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকে রেজাল্ট খারাপ দিবে এই কেতু। সূর্যকে ঠিক করা মানে এই কেতুর যে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের মেন জিনিসই মানে দাঁড়াচ্ছে যে সূর্যকে ঠিক করতে হবে। যদি সূর্য খারাপ থাকে, আর সূর্য যদি ভালো থাকে তাহলে আর্থিক দিককে যথেষ্ট মজবুত করাবে, আর্থিক দিককে মজবুত করাবে। এবার আর্থিক দিক এই সমস্ত দিক থেকে মজবুত হবে, সেটাও তুলে ধরছি কোন দিক থেকে কেতু ভালো রেজাল্টটা দিবে। কেতু মঘা নক্ষত্রের যে মানে কেতু তো অধিপতি, তার সাথে অধিপতি দেবতা পিত্রদেব, পিত্রদেবের একটা আশীর্বাদ থাকে। এবং তার সাথে যে সিম্বল, সেই সিম্বলটা দেওয়া হচ্ছে মারাত্মক সিম্বল, সেটা হচ্ছে কাস্তে, এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন। তো সিংহাসন মানে পৈতৃক সম্পত্তি, পৈতৃক জিনিস। কারণ রাজার ছেলে তো রাজাই হবে, রাজার ছেলে তো আর পূজা হবে না, সেরকম কিন্তু সিংহাসন যে কোনো পৈতৃক জিনিস যেটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা যে পৈতৃক থাকে না, যে কোনো হয়তো বড় শোরুমই হোক বা কোনো জায়গা জমি হোক, সয় সম্পত্তি হোক, যেগুলো জেনারেশন টাইপ কাজ হয়ে চলে আসছে, যে ঠাকুর দাদা করছে, তারপরে তার পিতা করবে, তারপরে তার সন্তান করবে, তারপরে তার সন্তান করবে, এই সমস্ত কাজগুলোতে এই সময়কালে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ এইখান থেকে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হওয়া সেই জিনিসটাকে দেখাচ্ছে। কিংবা এই সমস্ত জিনিস নিয়ে হয়তো কোনো অমীমাংসিত ছিল, সেগুলো মীমাংসিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আবার যদি সূর্য খারাপ থাকে তাহলে কি হবে, এই সমস্ত নিয়ে আবার ক্যাচাল, গণ্ডগোল, অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। যে ভাগবাটুরাই মানে পূর্বপুরুষরা করে দিয়ে যায়নি, তো সেই জিনিসগুলো আবার উঠে আসার প্রবল সম্ভাবনা এবং অশান্তি, গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যদি সূর্যের অবস্থান খারাপ থাকে। আর যদি ভালো থাকে তাহলে তো এগুলো ভালো দিক, আর্থিক দিককে যথেষ্ট মজবুত করাবে। মুখের বাণী এত সুন্দর হবে যে সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করাবে, আকর্ষণের পাত্র হয়ে যাবে। এত সুন্দর মুখের বাণী হবে, লেখালেখির দিক এত সুন্দর হবে যে আকর্ষণ করবে, সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করাবে। আরেকটি চিহ্ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কাস্তে। তো কাস্তে দিয়ে কি হয়, ফসল তোলা হয়। আবার কাস্তে এটা মানে যেরকম ফসল তোলা হয় সেরকম আমার কাটাকাটিও জিনিসটাকে বোঝাচ্ছে। তো যার জন্য বললাম যে মানে এর প্রভাবগুলো কিন্তু এরকম হবে। তো কাস্তে ফসল কাটা, এটা যদি ভালো দিকে নিয়ে যায় তাহলে কী হবে, যে কাজগুলো ফসল তার একদিনও হয় না, জমি চাষ করতে হবে, বীজ রোপণ করতে হবে, তারপরে ফসল তোলা। তো সেরকম জীবনে যদি লক্ষ্য থাকে তো সেই লক্ষ্যকেও মানে পূরণ হবে একসময়, যে যেটা নিয়ে সংঘর্ষ করছিল। যেমন শিক্ষার দিকটা, কারণ কেতুর যে প্রভাব এই দ্বিতীয় ঘরে, তার দৃষ্টি থাকছে কোথায়, কারণ গুরুবর দৃষ্টিটা পাচ্ছে, গুরুবর দৃষ্টি পাচ্ছে, গুরুবর দৃষ্টি পাচ্ছে মানে এর প্রভাব থাকবে হচ্ছে ষষ্ঠ ঘরে প্রভাব থাকবে, যেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশিকে নিজের রাশি মনে করে। এই সময় দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে নিজের রাশি ধনুরাশির উপর, কেতুরও প্রভাব থাকছে, গুরুবর প্রভাব। এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। সেরকম আবার দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরকেও দেখছে, কুম্ভ রাশিকেও দেখছে। তো কুম্ভ রাশিতেও তো অষ্টম ঘরে কেতুর প্রভাব থাকবে। সেরকম আবার সূর্যের উচ্চ রাশি কর্মের ঘরকেও দেখছে কেতু। তো যার জন্য সবার প্রথম হলো যে সূর্যকে ঠিক রাখতে হবে, কর্মের জায়গাটা। তো কর্মের জায়গাতেও কিন্তু উচ্চ পদ হাসিল, যেটা সিংহাসন। সিংহাসন যেটা যেরকম পূর্বপুরুষদের রাজাদের কথা তুলে ধরলাম, তো এখন বর্তমানে সিংহাসন মানে তো প্রশাসন জিনিসটাকে বোঝাচ্ছে। তো যার জন্য এই মঘা নক্ষত্রের বেশিরভাগ জাতক জাতিকাদের কর্মটা কিন্তু বেশিরভাগ ওই সরকারি লেভেল হয়, কিংবা বেসরকারি লেভেলে বড় বড় উচ্চ পদস্থ কর্মচারীরা হয়, সরকারের সুযোগ সুবিধাদের জীবনে থাকে। তো শিক্ষা জায়গাটা সেই জিনিসটা উঠে আসছে এই সময়কালে, যে গভীর রিসার্চ জাতীয় বিদ্যা বা কোনো শিক্ষার সাথে জড়িত, সেখান থেকে সফলতা পেয়ে যাওয়া, সেই জিনিসটাও বোঝাচ্ছে। যে কাস্তে ফসল তোলা, একটা দীর্ঘদিন নিজের লক্ষ্যকে স্থির রেখে সেই জায়গাটাতে সফল হয়ে যাওয়া, এই জিনিসটা বোঝাচ্ছে কেতুর এই মঘা নক্ষত্রে। এবং তার সাথে পিত্রদের আশীর্বাদ কাজে লাগা, খুবই ভালো অবস্থান। এই সময়কালে যে উপাচারগুলো বলবো, এই উপাচারগুলো কর্কট রাশি অবশ্যই যেন করে, তাহলে এই কেতুর যে দুষ্প্রভাব, সেই দুষ্প্রভাবগুলো মানে সুপ্রভাবে পরিণত হবে।
কিছু কিছু উপাচার রয়েছে সেগুলো করতে হবে। এই কারণ ধনসম্পত্তির ঘরে এই কেতু নিজের নক্ষত্রে পজিটিভ রেজাল্ট দিবে, শুধু সূর্যকে বলি করতে হবে এই সময়কালে, সূর্যকে ঠিক রাখতে হবে, এবং যাদের জন্মকুষ্ঠিতে কেতু খারাপ রয়েছে কেতুর উপাচার অবশ্যই করতে হবে। তো সূর্যকে বলি রাখার জন্য বললাম যে সূর্য যন্ত্রের দিকে রাহু অষ্টম ঘরে, রাহুকে ঠিক রাখতে হবে, সরস্বতী যন্ত্র অবশ্যই প্রয়োজন যাদের রয়েছে এবং করা উচিত। সূর্য ধনসম্পত্তি কোষাগার, রাজা কোনো সময় তো চায় না তার কোষাগার খারাপ মানে খালি থাকুক, তো অবশ্যই এগুলো করা উচিত। আর কেতুর যে উপাচার বলবো আজকে, এটা সাংঘাতিক উপাচার। কেতু পিত্রদের এই নক্ষত্র, পিত্রদের আশীর্বাদ প্রাপ্ত এই মহা নক্ষত্র, কেতু নিজের নক্ষত্র অবস্থান, এই পিত্রদের জন্য অমাবস্যা দিনটা সব থেকে বেশি গুরুত্ব। তো এই অমাবস্যার দিনে অবশ্যই গঙ্গা স্নান করা উচিত। যদি গঙ্গা স্নান না করতে পারেন, যে সমস্ত ঘাটগুলো প্রতিবার নিরঞ্জন হয় সেই সমস্ত ঘাটে স্নান করা উচিত। স্নান করে ব্রাহ্মণদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তাদের কিছু না কিছু পিত্রদের উদ্দেশ্যে দান করা উচিত। এবং যতদিন এই কেতু এই ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে এই মঘাতে, অবশ্যই প্রত্যেক দিন রাস্তার কুকুরকে কিছু না কিছু খাবার খাওয়ানো উচিত। তার সাথে যে সমস্ত তিলককাঠি সন্ন্যাসী তাদেরকে কিছু না কিছু দান করা উচিত, তাদের কাছ থেকেও ব্লেসিং আশীর্বাদ নেওয়া উচিত। এবং ভগ্ন মন্দির, অন্ধকার মন্দির, যে সমস্ত মন্দিরগুলোতে আলো পড়ে না সেই সমস্ত মন্দিরে আলো দান, আলোর ব্যবস্থা করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এবং তার সাথে দুস্থ রোগী যারা ওষুধপত্র কিনতে পারে না নিজেদের অর্থের অভাবে, তাদেরকে কিছু না কিছু গোপনে দান করা উচিত, গোপনে দান করা উচিত। এবং এই যে বললাম যে ব্রাহ্মণ দান, তারপরে এই যে সন্ন্যাসীকে দান, এনাদেরকেও কিন্তু গোপনে দান করা উচিত। যেদিকে দান করছি আর ওদিকে ফটো তুলে ছাড়ছি ফেসবুক আর ইনস্টাগ্রামে, যে দেখাচ্ছি আমি সমাজে দান করলাম, সেই দানের কিন্তু এখানেতে কোনো মূল্য নাই। কেতু গোপন জিনিসটাকেই বেশি বুঝায়, তাহলে কেতু ভালো রেজাল্ট দিবে। এছাড়া প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে আসি যে হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এটা তো করতেই হবে, এটা তো করা উচিত। এবং এই সময়কালে পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক যেরকম খারাপ রাখা যাবে না, সেরকম মাতার সাথেও সম্পর্ক খারাপ রাখা যাবে না কর্কট রাশি। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও এই কর্কট নবাংশে চিন্তিত থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত এই সময়কালে কর্কট রাশির। যথেষ্ট ভালো অবস্থান, যদি সূর্যের অবস্থান ভালো হয় তাহলে প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করে দিবে। এবং অর্থের জন্য আশা করছি কর্কট রাশি কোনো কাজ আটকে থাকবে না, কাজ আটকে থাকবে না। যারা ঋণের জন্য চেষ্টা করছেন ঋণের ব্যবস্থা হবে, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ব্যবসায়িক যাদের রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো, লেখালেখির কাজ। এবং এই সময়কালে আবার এই যে মহা নক্ষত্র, তন্ত্র বিদ্যার উপর বিশেষভাবে মানে আগ্রহ জন্মাবে। হয়তো কেউ তন্ত্রের পিছনে ছুটবে তান্ত্রিক বাবার কাছে, তবে কবচ এগুলোর দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এটাও বলে দিলাম, এগুলোর নেশাও থাকবে এই সময়কালে এই কর্কট রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।